সুসাইড করতে গিয়ে একদম শেষ মুহূর্তে ফিরে এসেছে একজনের সাথে গতকাল কথা হয়েছিল। ব্যবসার পারপাসে প্রোডাক্ট সেলের জন্য কোনো কাস্টমারের সাথে খুব ফ্রিলি ব্যক্তিগতভাবেই মিশে যায়। আমি তাদের সাথে এমন ব্যবহার করি যেন তারা আমার কাস্টমার না, তারা আমার পরিবারের অংশ। এবার যাই হোক, আমার অত বেশি স্মরণ নাই কি যেন একটা কথার মাধ্যম দিয়েই তার এই সুসাইড করার বিষয়টাই আমার সাথে শেয়ার করতেছি। তখন আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম কার জন্য সুসাইড করতে গিয়েছিল। মেয়েটা খুব নম্রভাবে উত্তর দিল একটা ছেলের জন্য। তারপর জিজ্ঞেস করলাম তাহলে সুসাইড করার শেষ মুহূর্তে ফিরে আসলেন কিভাবে? মেয়েটা বলল আমি ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিতে গিয়েছিলাম, ফ্যানের ওড়নাটা পেঁচিয়ে গলায়ও লাগিয়ে ফেলছিলাম, নিচের চেয়ারটা পা দিয়ে ফেলে দিলেই আমার জীবনের ইতি ঘটে যাবে। বাসায় তখন কেউ ছিল না যে আমাকে বাঁচাবে, কি মনে করে যেন চেয়ারটা না ফেলে গলায় ওড়নাটা পেঁচিয়ে অনেকক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কেমন যেন পাথরের মতো লাগছিল নিজেকে। আমি জিজ্ঞেস করলাম তারপর কি এমন হলো যে বেঁচে ফিরলেন? এটা বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় অনেকগুলো ভাবনা এসেছিল। তখন কোনো যৌক্তিক ভাবনা না, এগুলো এলোমেলো সব চিন্তা ভাবনা। আমি জিজ্ঞেস করলাম কি ভাবনা? মেয়েটা জবাব দিল দেখুন, যে ছেলেটার জন্য আমি সুসাইড করতে গিয়েছিলাম আমার মৃত্যুতে তার কোনোই ক্ষতি হবে না, কোনো অনুশোচনাও হবে না। সে বরং আমাকে বাদ দিয়ে যাকে বিয়ে করেছে সে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে, দিব্যি হেসে খেলে দিন পার করবে, মাঝখান থেকে যা ক্ষতি হবার সব আমারই হবে। আমি ভেবেছিলাম আমার আত্মহত্যার মাধ্যমে ওকে বুঝাবো আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু সবশেষে মনে হলো আমার মৃত্যুটা ওর কাছে খুব বেশি হলে অপমৃত্যু মনে হবে, এর চাইতে বেশি কিছু না। আমি জিজ্ঞেস করলাম এগুলো মনে হবার পরেই ফাঁস খুলে নেমে পড়ছিলেন? মেয়েটা উত্তর দিল না, তখন আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল। আমি জিজ্ঞেস করলাম কি স্মৃতি? মেয়েটা বলল বিয়ের অনেক দিন পর্যন্ত আমার বাচ্চা হচ্ছিল না, এটা নিয়ে দাদু বাড়ির সংসারে সব সময় নানান অশান্তি হতো। তারপর দীর্ঘ 6 বছর পর আমার জন্ম হয়। আম্মু বলছিল আমি নাকি ছোট্ট অবস্থায় জন্মেছিলাম, আমার ওজন ছিল মাত্র 1300 গ্রাম, বাঁচবো কিনা সেটা নিয়েও ডাক্তাররা আশঙ্কায় ছিল। আব্বু অনেক ভেঙে পড়েছিলেন। আব্বু কখনো ওঝা কবিরাজ এসবে বিশ্বাস করতেন না, শুধুমাত্র আমার কথা চিন্তা করে প্রায় 7 কিলোমিটার দূরে এক কবিরাজের কাছে পর্যন্ত গিয়েছিলেন। কবিরাজ নাকি বাবাকে অনেকগুলো কঠিন শর্ত দিয়েছিল, 3 দিন আব্বুকে শুধু পানি আর চিরা খেয়ে কাটাতে হবে, আরো কি যেন কি শর্ত দিয়েছিল। আব্বু সবকিছু করেছিলেন আমাকে বাঁচানোর জন্য, অনেক কষ্ট করে আব্বু আম্মু মিলে আমাকে একটু একটু করে বড় করেছেন। সেই আমি কিনা একটা ছেলের জন্য নিজেকে শেষ করে ফেলবো, নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তখন। অনেকক্ষণ এভাবেই গলায় ওড়না পেঁচিয়ে চেয়ারটাতে দাঁড়িয়েছিলাম এলোমেলো ভাবে। তখন এসব ভাবনা বারবার আমার মাথায় আসছিল। তারপর ওভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সময় পর নেমে আসি, ফাঁস খুলে ফেলি। তারপর চুপচাপ টেবিলে বসে অনেকক্ষণ যাবৎ বাইরের দিকে তাকিয়েছিলাম। বাহিরে গাছের পাতা নড়তেছে, পাখিরাও উড়তেছে। ভাবলাম আমি মারা গেলে একটা গাছের পাতাও নড়া থামবে না, পাখিরাও আগের মতোই উড়বে, কারো কিচ্ছুই হবে না, যা হবার আমার আর আমার বাবা মায়েরই হবে। এগুলো আগে কখনো নোটিশ করা হয়নি, ওই দিন বসে বসে করছিলাম। তারপর সুসাইড নোটটাও ছিঁড়ে ফেললাম। এতক্ষণ যাবৎ মেয়েটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলাম আমি। তারপর মেয়েটা একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলা শুরু করলো। অনেকক্ষণ বসে থাকার পর কি করব ভেবে না পেয়ে একটু চা বানাইতে গেলাম। অনেকক্ষণ সময় নিয়ে যত্ন করে বানালাম, খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। আমি তেমন একটা চা বানাই না, বানাইতেও পারি না, আম্মুই সব সময় বানাই। ভাবলাম আজকে আম্মু আব্বুকে আমি চা বানিয়ে খাওয়াই। ওনাদের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছিল তখন। তারপর যত্ন করে 2 কাপ চা বানালাম। আসার পর আব্বু আম্মুকে চা দিলাম, ভেবেছিলাম ভালো হবে না, কি না কি আবার বলে, এটা ভেবে আমার রুমে আমি চুপচাপ বসেছিলাম। একটু পর আব্বু আমার রুমে এসে একটা হাসি দিয়ে বললেন মা চা নাকি তুমি বানিয়েছো, অনেক ভালো হয়েছে তো, এখন থেকে প্রতিদিন তুমি চা বানিয়ে খাওয়াবা কিন্তু। জানেন ওই মুহূর্তে না আমার নিজেকে সবচেয়ে সুখী মানুষটা মনে হচ্ছিল আমার আরো অনেক দিন বাঁচা দরকার, আব্বু আম্মুর জন্য কিংবা নিজের জন্য হলেও, অন্তত আব্বুকে প্রতিদিন চা বানিয়ে খাওয়ানোর জন্য হলেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। এতক্ষণ নুহু আমি আপনাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।